সো স্টুডেন্টস, ওয়েলকাম अगेन। তাহলে চলো আমরা গ্রুপ 1 অ্যালকালি মেটালস যেগুলো পড়ছিলাম তার আরও কিছু ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করি। আমরা শেষ করেছিলাম মৌলিক অবস্থা নিয়ে বা এলিমেন্টাল স্টেট নিয়ে। তো এইখানে আমরা আরও কিছু ভৌত অবস্থার মধ্যে প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হলো ধাতব চরিত্র বা মেটালিক ক্যারেক্টার। প্রত্যেকেই অ্যালকালি মেটাল আমরা জানি, তবে মেটালিক ক্যারেক্টার সবার তো সমান নয়। কার ক্ষেত্রে মেটালিক ক্যারেক্টার কীরকম হবে সেইটা আমরা দেখব। দেখো, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে অ্যাটমগুলোর আকার বৃদ্ধি পাচ্ছে। অ্যাটমগুলোর আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই অ্যাটমের নিউক্লিয়াস এবং তার আউটার ইলেকট্রনের মধ্যে আকর্ষণী প্রভাব কমে যাচ্ছে। আকর্ষণী প্রভাব কমে যাওয়ার ফলে কি হচ্ছে, ওই ইলেকট্রনটাকে আমরা সহজে অপসারিত করে দিতে পারছি। কম শক্তি প্রয়োগের দ্বারা অপসারণ করে দেওয়া সম্ভব হচ্ছে। ঠিক তাই, সেই কারণেই মেটালিক ক্যারেক্টার আমরা বলতে পারি গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। কারণ প্রত্যেকটা মেটালের ধাতুর মানে ধাতব ধর্ম যদি বলা হয়, তাহলে ধাতুর ক্ষেত্রে মেন ক্যারেক্টার কি, তার ভ্যালেন্স ইলেকট্রন বা আউটার ইলেকট্রনকে সহজে অপসারণ করা যায় কিনা। তাহলে এইখানে দেখা যাচ্ছে সিজিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন অপসারণের ব্যাপারটা খুব সহজভাবে ঘটে। তো সেই কারণে সিজিয়াম এখানে মোস্ট বা বেশি মেটালিক ক্যারেক্টার দেখাবে। লিথিয়ামের ক্ষেত্রে আমরা মেটালিক ক্যারেক্টার অপেক্ষাকৃত কম দেখব। তাহলে এখানে লিখতে পারি কি, যে গ্রুপ বরাবর উপর থেকে নিচে এই মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পায়। কারণ ভ্যালেন্স ইলেকট্রন অপসারণ সহজতর হয়। ভ্যালেন্স ইলেকট্রন অপসারণ সহজতর হয়। এবার সহজতর হওয়ার পেছনে কারণটাও তোমরা জানো, আগেই বলা হয়েছে যে 1 নম্বর কি, বড় আকার বড় পারমাণবিক আকার, আর 2 নম্বর হচ্ছে কম কার্যকরী নিউক্লিয় বল। এই দুটো কারণের জন্য। ঠিক, তো এটা হলো ধাতব ধর্ম। নেক্সট পয়েন্ট আমাদের হবে কি, নেক্সট পয়েন্ট আমাদের হবে জারণ অবস্থা। জারণ অবস্থা বা বলতে পারো অক্সিডেশন স্টেট। জারণ অবস্থা কাকে বলে? জারণ অবস্থা হচ্ছে কোনো একটা মৌল তার সর্ববহিস্থ কক্ষ থেকে, সর্ববহিস্থ কক্ষটা এখানে আমি এক্সট্রা পয়েন্ট অ্যাড করলাম, কিন্তু জারণ হচ্ছে, যদি জারণ বলা হয় তাহলে কি, কোনো মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে তার নিজস্ব ইলেকট্রনকে যদি ত্যাগ করবার পরে সে ধনাত্মক আধান বিশিষ্ট একটা আয়নে পরিণত হবে। তো এই প্রসেসটাকেই বলা হয় জারণ। এবারে যত সংখ্যক ইলেকট্রন সে ত্যাগ করতে পারবে বা ত্যাগ করা তার পক্ষে সম্ভব, সেই সংখ্যাটা দিয়ে যদি আমরা তার আধানকে প্রকাশ করি তাহলেই সেইটা হয়ে যাবে জারণ অবস্থা। ইলেকট্রন ত্যাগ করলে সেই মৌলটার আধান কি হবে? পজিটিভ আধান হবে। একটা ইলেকট্রন ত্যাগ করলে একটা পজিটিভ আধান, 5টা ইলেকট্রন ত্যাগ করলে 5টা পজিটিভ আধান। তো এই 1 বা 5 এই সংখ্যাটাই হচ্ছে
জারণ সংখ্যা। আর জারণ অবস্থা হলো কি, জারণ অবস্থা হচ্ছে যে মৌলটা প্রাথমিক অবস্থায় তার যতগুলো ইলেকট্রন ছিল একটা ঘটনার পরে, মানে ইলেকট্রন আদান প্রদানের পরে তার ইলেকট্রন সংখ্যা কি হলো সেইটা আমরা পজিটিভ দিয়ে বা নেগেটিভ সাইন, এই দুটো সাইনের যে কোনো একটা দিয়ে প্রকাশ করি। তো এই সাইন দিয়ে আমরা সংখ্যাটাকে যদি একত্রে প্রকাশ করি, এই অবস্থাটাকে বলা হয় জারণ অবস্থা। সো গ্রুপ 1 যে এলিমেন্টগুলো রয়েছে, গ্রুপ 1 মেটাল বা গ্রুপ 1 ধাতু যারা রয়েছে তাদেরকে আমি মনে করো এম দিয়ে প্রকাশ করছি। এই যে যতগুলো ধাতু আছে তাদের সবাইকে ক্যাপিটাল এম, মেটাল এম দিয়ে প্রকাশ করছি। তো কি হবে, এম মাইনাস ইলেকট্রন দিলে এম প্লাস 1, যেহেতু একটা ইলেকট্রন কমছে তাই প্লাস 1, তো এই প্লাস 1টাই হচ্ছে অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা। সাংখ্য মানের সাথে আমরা পজিটিভ বা নেগেটিভ এই চিহ্নটা ব্যবহার করছি, তাই একত্রে একে জারণ অবস্থা বলা হয়। ঠিক আছে, আর কেন প্লাস 1 হবে, কারণ প্রত্যেকেরই দেখো এই ইলেকট্রনটা যদি অপসারিত হয় তাহলে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তাই প্লাস 1 জারণ অবস্থাটাই হচ্ছে গ্রুপ 1 অ্যালকালি মেটালের মূল জারণ অবস্থা। তার বেশি হওয়া সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট। তো আমরা যখন জারণ অবস্থা পড়ে নিয়েছি, জারণ অবস্থার সাথে আরেকটা আমি তোমাদেরকে ঘটনা বলে দেব বা আরেকটা বিষয় একটু বলে দেব, সেইটা হলো একটা নতুন বিষয়, দ্যাট ইজ শোধক আয়ন। শোধক আয়ন, সরি ভুল লিখলাম স্পেলিংটা, শোধক আয়ন। শোধক আয়নের ইংলিশ হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশন, ওকে। এই ব্যাপারটা কি, শোধক আয়ন মানে হচ্ছে শোধক। শোধক কথাটা তোমরা সমার্থক বলতে পারো, বা শোধক মানে বলতে পারো ওই জলের সঙ্গে একটা সমার্থকতা আছে, মানে জল বলতে যা বোঝায় শোধক অবস্থা বলতেও ওই জলের সঙ্গে সম্পর্কিত একটা অবস্থা বোঝায়। ঠিক আছে, তো এই যে গ্রুপ 1 যে আমরা এলিমেন্টগুলোকে পড়ছি, গ্রুপ 1 এলিমেন্ট, তাদের আয়নের সঙ্গে এই শোধক আয়নের একটা বিষয় আমরা এখানে দেখতে চলেছি। কারণ জাস্ট আগে আমরা জারণ সংখ্যা নিয়ে পড়লাম বা জারণ অবস্থা নিয়ে পড়লাম, তো তার সঙ্গে শোধক আয়নের ব্যাপারটা কীরকম হবে। দেখো, আমি বিষয়টা লিখতে শুরু করলে তোমরা কোথাও না কোথাও একটা সম্পর্ক খুঁজে পাবে, যেটা আমরা অলরেডি আগে পড়েছি। শোধক আয়ন মানে সহজভাবে যদি বলতে পারি যে জলের সাথে সম্বন্ধ। মনে করো আমি কি করলাম, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস এই আয়নটা তৈরি করলাম, ইলেকট্রনটা ছেড়ে দিল, ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়ন তৈরি হলো। এবার এই একটা মনে করো পাত্র আছে, বিকার, এতে জল নেওয়া আছে, জল আছে। এই সোডিয়াম আয়নটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, সোডিয়াম আয়নটা জলের মধ্যে চলে গেল, জলের মধ্যে আছে। তাহলে এই জলে সোডিয়াম আয়নটা, জলের মধ্যে সোডিয়াম আয়নটা দিলে কি ঘটনা হবে। আমি ধাতব সোডিয়ামের কথা বলছি না, তোমরা অনেকে ভাববে যে সোডিয়াম জলে দিলেই বিস্ফোরণ হয়ে যাবে, তো আমরা পড়েছি, তাহলে এখানে বিস্ফোরণ হবে। সেটা তুমি যদি ধাতব সোডিয়াম দাও ডেফিনেটলি হবে। কেন হবে সেগুলো আমরা অবশ্যই পরে পড়বো। তো মনে করো আমি এখানে বিস্ফোরণের কথাটা বাদ রেখে আমি তোমাকে বলতে চাইছি যে জলের সঙ্গে সোডিয়ামের কিছু ঘটনা কি ঘটবে আদৌ, নাকি কিচ্ছু হবে না, জাস্ট এমনি জলের মধ্যে পড়ে থাকবে, কি হবে সেটাই বোঝাতে চাইছি, কারণ আমরা শোধক আয়ন পড়ছি, রাইট। আচ্ছা, একটু ভেবে দেখো, এটা তো একটা আয়ন জলে দেওয়া হচ্ছে,
জলের প্রকৃতি কীরকম? প্রকৃতি মানে ভৌত প্রকৃতি তো অবশ্যই, সেটা তো তরল একটা ভৌত প্রকৃতি। এছাড়া যদি আরেকটু মডিফাই করে বলা হয় বা আরেকটু বিশেষ যদি পয়েন্ট হিসাবে বলা হয়, যেটা তোমরা এই রিসেন্টলি পড়েছো, কি বলো তো, জল হচ্ছে পোলার বা ডাইপোলার, তাই তো? একটা ডাইপোলার মলিকিউল বা দ্বিমেরু একটা জল, তাই না? যদি H2O লেখা হয়, অক্সিজেনটা ডেল মাইনাস আর হাইড্রোজেনটা ডেল প্লাস, ডাইপোল তো। তাহলে দেখো এটা একটা আয়ন আছে যাকে আমি ডাইপোলের মধ্যে দিলাম, তাহলে এখানে আয়নের সঙ্গে ডাইপোলের একটা ইন্টারাকশন হবে না? ভেবে দেখো তো, এই যে আয়ন রয়েছে ডাইপোলের মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে এখানে একটা আয়ন ডাইপোল আকর্ষণী প্রভাব কাজ করবে। সেই তোমরা জাস্ট আগে যখন আমরা ইন্টারমলিকুলার ইন্টারাকশন পড়ছিলাম চ্যাপ্টারটা, তখন কিন্তু আমরা এটা বলেছিলাম যে এটাও একটা টাইপ হতে পারে, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে পড়ব। তাহলে দেখো এখানে সেই বিষয়টা চলে এলো, আয়ন ডাইপোল ইন্টারাকশন। তাহলে এই জলে দেওয়া মাত্রই, সেটা শুধু সোডিয়াম বলে কথা নয়, লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত যে কোনো আয়নকে তুমি যদি জলে দাও, বা যে শুধু জল বলে নয়, জলই একমাত্র ডাইপোল আছে এমন তো কোনো কথা নেই, আরও অনেক ডাইপোল সাবস্টেন্স রয়েছে। তো তাদের মধ্যে দিলেই এখানে কি হবে, আয়ন ডাইপোল ইন্টারাকশন হবে। তো আয়ন ডাইপোল ইন্টারাকশন হলে কি হবে সেই ঘটনাটা তোমাদের দেখাই। ধরো এইটা হচ্ছে সোডিয়াম আয়ন, জলের অণুগুলো এই সোডিয়াম আয়নকে চারদিক থেকে এইভাবে ঘিরে থাকবে। কিভাবে? ডেল প্লাস ডেল মাইনাস, এইভাবে। মানে ডেল মাইনাস সেন্টারগুলো সোডিয়ামের কাছাকাছি থাকবে আর ডেল পজিটিভ সেন্টারগুলো বিপরীতে থাকবে, তাই না? এইভাবে আয়ন ডাইপোল ইন্টারাকশন হচ্ছে। দেখো এখন প্রকৃতিতে কোনো নমুনা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার আধানগ্রস্ত অবস্থায় থাকতে চায় না। সোডিয়ামের কথা বলছি, সোডিয়াম পরিবেশে সোডিয়াম প্লাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম কি কখনো দেখেছো? নিশ্চয়ই না। সোডিয়াম প্লাস যদি হয় তাহলে অন্য কেউ নেগেটিভ চার্জ হয়ে যাবে, যে কিনা সোডিয়াম প্লাসের সঙ্গে কম্বাইন করে বসে থাকবে। তাহলে প্রকৃতিতে তুমি যে কোনো আয়নের কথাই বলো না কেন, সে সবসময় কী চাইবে? নিস্তড়িত অবস্থায় যেতে বা প্রশমিত থাকতে চাইবে। প্রশমিত মানে ধরো তোমাকে কেউ রাগিয়ে দিল, চুল টেনে দিল, মেরে দিল, বা তোমার বই খাতা টেনে ফেলে দিল, বা কিছু একটা তোমার জামা কাপড় ছিঁড়ে দিল, দিয়ে তোমাকে রাগিয়ে দিল। তুমি কি আদি অনন্তকাল ধরে কি তুমি রেগে বসে থাকবে যে আমার জামা ছিঁড়ে দিয়েছে, আমাকে চুল টেনে দিয়েছে? বসে থাকবে কি? একটা না একটা সময় তুমি কি হবে, ঠান্ডা হয়ে যাবে বা তোমার রাগটা প্রশমিত হয়ে যাবে। তো এখানেও তাই, ধরো একটা এলিমেন্টকে আমি আয়নিত করলাম, সেই আয়নটা কিছু না কিছু পদ্ধতির মাধ্যমে তার আধানটাকে প্রশমিত করতে চাইবে, বা আধানটাকে আমি ছড়িয়ে দেবো যাতে আমার উপরে আর আধানটা না থাকে। এই প্লাস চার্জটা মনে করো এর ওপরে একটা বোঝা, একটা ভার বহন করছে, প্লাস চার্জের একটা ভার বহন করছে। সেই ভারটা যতক্ষণ সে মানে ছড়িয়ে দিতে পারবে, বা ভারটা যখন সে তার মাথা থেকে নামাতে পারবে, তবেই তো সে সুস্থিত হবে। তো সেই ভারটা কী করে নামাচ্ছে, বা এই পজিটিভ চার্জটাকে কী করে প্রশমিত করছে? এই মাধ্যমে। দেখো এখানে এই প্লাস চার্জের চারিদিকে এই জলের যে ডাইপোলার অংশটা, মানে প্লাসের বিপরীত যে ডেল নেগেটিভ আছে, সেই অংশগুলো দিয়ে একটা আকর্ষণজনিত বল তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে, এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের আকর্ষণের ফলে জিনিসটা কি হয়ে গেল, আলটিমেটলি প্রশমনের দিকে যাচ্ছে। কারণ পজিটিভ আর নেগেটিভ কাছাকাছি এসে বন্ধন করলেই পুরো সিস্টেমটা আমরা কি হিসাবে দেখি, প্রশমিত হিসাবে দেখি। সো এই ঘটনাটাই হচ্ছে প্রশমন হয়ে গেল। তো এই যে জল দ্বারা বা জলের উপস্থিতিতে আয়নগুলোর আধানের সঙ্গে যে একটা আয়ন ডাইপোল ইন্টারাকশান হচ্ছে, যার কারণে এই গ্রুপ ওয়ান ক্যাটায়ন যেগুলো তাদের আধানটা যে প্রশমিত হচ্ছে বা প্রশমনের দিকে যাচ্ছে, সেই ঘটনাটাকেই বলা হয় শোধক আয়ন বা হাইড্রেশন। কেন বলছি? কারণ এখানে
মানে ওয়াটার আছে বা হাইড্রো পার্ট একটা রয়েছে, আর তাকে বাংলাতেই শোধক আয়ন বলা হচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? কি বললাম, এখানে জলের উপস্থিতিতে করা হচ্ছে বলেই শোধক আয়ন। শোধক আয়ন কেন হচ্ছে? কারণ এই যে গ্রুপ 1 যে কোনো ক্যাটায়ন, সোডিয়ামের বদলে পটাশিয়াম আয়ন থাকতে পারতো, রুবিডিয়াম আয়ন থাকতে পারতো, লিথিয়াম আয়ন থাকতে পারতো, তাদের চার্জটাকে এইভাবে আয়ন ডাইপোল ইন্টারাকশনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, পুরো এই মলিকিউলগুলোতে ছড়িয়ে দিচ্ছে। ধরো এই প্লাস চার্জটা আগে একটা আয়নের ওপরে ছিল, এখন এই প্লাস চার্জটা এতগুলো ডাইপোল মিলে ভাগ করে নিচ্ছে। আগে এই চার্জটা একজন বহন করছিল, এখন সেই চার্জটা এ টানছে, দেখো 7জন 8জন 6জন 7জন মিলে টানছে। তাহলে চার্জটা 7জনের মধ্যে ভাগ হয়ে গেল। তাহলে একজনের উপর যে ভারটা ছিল সেটা 6-7 জনে মিলে ভাগ করে নিল। সো জিনিসটা কি হচ্ছে, আরও স্টেবল হয়ে যাচ্ছে। তো সেই ঘটনাটাকেই বলা হচ্ছে শোধক আয়ন বা হাইড্রেশন। ওকে, আর এই নামটাকে আরেকভাবে বলা হয়, যাকে বলা হয় সলভেশন। বাংলায় দ্রাবকায়ন। সলভেশন কথাটা এসেছে সলভেন্ট থেকে। সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, আর দ্রাবক মানে দ্রাবকায়ন। এখানে জলটা দেখো, এখানে জল দ্রাবক, তো এটা আমরা দ্রাবকায়ন বলতে পারি। এবার জলের বদলে অন্য কেউ দ্রাবক থাকতে পারতো, যেটা ডাইপোলার, তাই না? অন্য কেউ দ্রাবক থাকতে পারতো, তো আমরা এইটাকে অ্যাকচুয়ালি দ্রাবকায়ন বলবো। এবারে দ্রাবক হিসাবে যেহেতু এখানে জল আছে, তাই আমরা এটাকে বলছি হাইড্রেশন। মানে হাইড্রেশনটা এই দ্রাবকায়নেরই একটা উদাহরণ হিসাবে তোমরা বলতে পারবে। কি বললাম, দ্রাবকায়নের একটা উদাহরণ হিসাবে আমরা হাইড্রেশনটাকে বলতে পারি। আশা করি তোমরা এই বিষয়টা পুরো ক্লিয়ার বুঝতে পেরে গেছো। এবারে আমি দেখবো যে দ্রাবকায়ন কি প্রত্যেকটা গ্রুপ 1 যে মেটাল রয়েছে বা তাদের আয়ন যেটা রয়েছে, তাদের সবার ক্ষেত্রে কি সমান হবে। আমরা দেখো দ্রাবকায়ন কিন্তু আয়নের ঘটিয়েছি, তাই আমরা প্রত্যেকটা এখানে যে গ্রুপ 1 মেটালস রয়েছে তাদের সবার আয়নের দ্রাবকায়ন সমান হবে কি হবে না, সেইটা নিয়ে আমরা এবার একটু কথা বলি। দ্রাবকায়ন, এখানে দ্রাবক হিসাবে যেহেতু আমরা জল ব্যবহার করেছি, মানে ডাইপোল হিসাবে যেহেতু জল ব্যবহার করেছি, তো আমরা ওই হাইড্রেশন বা শোধক আয়নের অর্ডারটাই দেখব। ধরো লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস এবং সিজিয়াম প্লাস। আচ্ছা, এদের তলায় তলায় আমি একটা আনুমানিক একটা ছবি আঁকছি। দিস ইজ লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, দিস ইজ সিজিয়াম প্লাস। ওকে, একটা আনুমানিক ছবি আঁকলাম। এখন আমাকে একটা কথা বলো তো, আধান ঘনত্ব, এটা আমি তোমাদের পড়িয়েছি। আধান ঘনত্ব, এইটার ক্রম কি হবে? আধান ঘনত্বর ক্রম কি হবে? প্রত্যেকের ওপরে কিন্তু +1 চার্জ আছে, চার্জের কোনো রকম পার্থক্য নেই, শুধু পার্থক্য কি হচ্ছে, আয়নীয় ব্যাসার্ধে পার্থক্য হচ্ছে। দেখো আয়নীয় ব্যাসার্ধ একটা পয়েন্ট আমি এখানে বলে দিলাম, এটাও একটা পর্যাবৃত্ত ধর্ম, আয়নীয় ব্যাসার্ধ। অ্যাকচুয়ালি কি বলো তো, জিনিসগুলো না খুবই ইন্টারেস্টিং, তুমি একটা বিষয় পড়তে পড়তে আরও অনেক পয়েন্টস জানতে পেরে যাবে। তো আয়নীয় ব্যাসার্ধ দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে বাড়ছে। আচ্ছা, আধান ঘনত্ব এবার কি হবে? আধান ঘনত্ব মানে আমরা কি জানি, আধান ঘনত্ব ইকুয়ালস টু চার্জ বাই রেডিয়াস অফ আয়ন। চার্জ তো এখানে সবার সমান, চার্জটা প্রত্যেকটা আয়নের ক্ষেত্রে সমান, তাহলে আধান ঘনত্বকে যদি আমি সিগমা দিয়ে প্রকাশ করি, তাহলে সিগমা ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস অফ আয়ন, এটা বলা যায়। সিগমা প্রপোর্শনাল টু 1/রেডিয়াস বা রেডিয়াসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আধান ঘনত্ব কমছে, আধান ঘনত্ব লিথিয়াম সব থেকে বেশি, তারপরে সোডিয়াম,
তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে হচ্ছে সিজিয়াম। এটা আধান ঘনত্বের অর্ডার, আধান ঘনত্বের অর্ডার। ঠিক আছে। আচ্ছা, এখন জল যদি দেওয়া হয়, মানে জলে এদের প্রত্যেককে যদি আমি ছেড়ে দিই আলাদা আলাদাভাবে, লিথিয়াম প্লাসকে আলাদাভাবে জলে ছাড়লাম, সোডিয়াম প্লাসকে আলাদাভাবে, সেইভাবে প্রত্যেকটা আয়নকে আলাদাভাবে আমি জলে ছাড়লাম। জলটাকে কোন আয়ন সব থেকে বেশি আকর্ষণ করবে বলো তো? মানে আয়ন ডাইপোল আকর্ষণ বলটা কে সব থেকে বেশি প্রয়োগ করবে জলের প্রতি? এইটা আমি তোমাদের পড়িয়েছিলাম আয়ন ডাইপোল পড়ার সময়। যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই এটা দেখে নিও, তাহলে বিষয়টা আরও বুঝে যাবে। সো যেহেতু এটার আধান ঘনত্ব বেশি, তাই এইটা সঙ্গে এইটার আয়ন ডাইপোল আকর্ষণ বল বেশি হবে, কারণ এই পজিটিভ চার্জটা খুব তীব্রভাবে নেগেটিভ সেন্টার বা নেগেটিভ যে ডেল মাইনাস যে সেন্টারটা আছে তাকে তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করবে। এবার যখন জলকে তীব্রভাবে লিথিয়ামটা আকর্ষণ করছে, তাহলে লিথিয়ামের সঙ্গে জলের একটা স্ট্রং আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন হবে, যেটা লিথিয়াম থেকে শুরু করে সিজিয়ামে কমতে থাকবে। ভেবে দেখো ঠিক বলছি কিনা। লিথিয়ামের যেহেতু আধান ঘনত্বটা বেশি, অর্ডার আমি এখানে দিয়েছি, সরি এগুলো আয়ন হবে, হ্যাঁ আমি সব মেটালিক ফর্মে লিখে দিয়েছি। যেহেতু এর আধান ঘনত্ব বেশি, তাই জলের সঙ্গে আকর্ষণ প্রভাবটা প্রচণ্ড তীব্র হবে, সেটা সিজিয়াম অবধি কমতে থাকবে। জলের প্রতি আকর্ষণটা সিজিয়াম অবধি কমতে থাকবে, অর্থাৎ হাইড্রেশনের প্রবণতা লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত কমে যাবে। কারণ জলের প্রতি যদি আকর্ষণটাই কমে যায়, তাহলে হাইড্রেশনটাও তো কমে যাবে বা শোধক আয়নটাও তো কমে যাবে, ঠিক কি না? তো সেইটা এবার লেখা যাক অর্ডারটা, যে শোধক আয়ন মাত্রা শোধক আয়ন মাত্রার অর্ডারটা দেখাচ্ছি। শোধক আয়ন মাত্রার ক্রম হচ্ছে লিথিয়াম প্লাস গ্রেটার দেন সোডিয়াম প্লাস গ্রেটার দেন পটাশিয়াম প্লাস গ্রেটার দেন রুবিডিয়াম প্লাস গ্রেটার দেন সিজিয়াম প্লাস। ঠিক আছে, শোধক আয়ন মাত্রার ক্রম। ভালো কথা, এইটাও একটা তোমরা জানতে পারলে। ওকে, এবারে দেখো শোধক আয়ন মাত্রা যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে? ওই আয়নটা গতিশীলতা, আয়ন তো সচল, মানে আয়ন কি করবে? একটা পজিটিভ আয়ন নেগেটিভের দিকে যাচ্ছে বা নেগেটিভ আয়ন পজিটিভের দিকে যাচ্ছে, একটা গতিশীলতা থাকে আয়নের। তো এই যে আয়নগুলো, আর আয়ন মানে কি? আয়ন মানেই তারা একটা শক্তি সম্পন্ন নমুনা। আয়ন মানেই তাদের একটা শক্তি থাকবে। তার কারণ কি? তুমি একটা ধরো এই যে মনে করো লিথিয়াম যখন মৌলিক অবস্থায় ছিল বা ধাতু হিসাবে ছিল, সেইখানে শক্তি প্রয়োগের ফলে তুমি লিথিয়াম প্লাস আয়ন তৈরি করেছো। তাহলে কি এই লিথিয়ামটা শক্তি শোষণ করে ইলেকট্রনটা ছেড়েছে, ছাড়ার পরে লিথিয়াম প্লাস হয়েছে। তাহলে আগের তুলনায় লিথিয়াম প্লাসের কি শক্তির মাত্রা বেশি আছে? শক্তির মাত্রা যদি বেশি থাকে, তাহলে তাদের গতিশীলতার একটা ব্যাপার থাকবে। আচ্ছা, এবারে আমি কি বললাম যে এর ক্ষেত্রে শোধক আয়নের মাত্রাটা এরকম হলো। দ্রবণে আছে, মানে জলীয় দ্রবণে রয়েছে। তো জলীয় দ্রবণে যদি লিথিয়াম আয়নের বা সমস্ত কটা যে আয়ন লিখেছি, প্রত্যেকটা আয়নের যদি সচলতা বা গতিশীলতার কথা বলা হয়, তাহলে কোন আয়নটা বেশি গতিশীল থাকবে আর কোন আয়নটা অপেক্ষাকৃত কম গতিশীল থাকবে? একটু ভেবে দেখো তো কি হবে। যেহেতু লিথিয়াম প্লাসের শোধক আয়ন মাত্রা বেশি, তাই এই আয়নের সচলতা কম। আর এদিক থেকে এদিকে যেহেতু শোধক আয়ন কমছে, তাই সচলতা বাড়ছে। এবং সব থেকে গতিশীল আয়ন কোনটা? এইটা সবচেয়ে সচল বেশি।
কারণ এর দ্রাবকায়ন কম, এই দ্রাবকায়ন কম। ঠিক আছে, যেহেতু চার্জ ডেনসিটি এর বেশি, চার্জ ডেনসিটি বেশি হওয়ার জন্য বেশি সংখ্যক জলের অণু একে ঘিরে থাকছে। বেশি সংখ্যক জলের অণু ঘিরে থাকলে এ কী হয়ে গেল, এ তো মানে জলের অণু দ্বারা আটকে গেল, মানে জলের অণু দ্বারা ঘিরে থাকলে সে তো জলের অণুর মধ্যে আটকে গেল, তাহলে সেখান থেকে আর বেরিয়ে মুভ করতে পারছে না। কিন্তু সিজিএমের ক্ষেত্রে যেহেতু কম সংখ্যক জলের অণুকে আকর্ষণ করতে পারছে, তাই জলের অণু দ্বারা পুরো মাত্রায় এটা পরিবেষ্টিত হচ্ছে না, ফলে এই আয়নটা সহজে মুভ করতে পারবে বা সহজে গতিশীলতা দেখাতে পারবে। আর সেই গতিশীলতার মানটা লিথিয়াম থেকে শুরু করে সিজিএমে বাড়ছে। তুমি একটা কথা মনে করো, একটা উদাহরণ দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। ধরো তোমাদের ওখানে তুমি মনে করো বাড়ি থেকে বেরিয়েছো রাস্তায় কোনো একটা কাজে, কোনো না কোনো দিন তো বেরোবে। এখন না হয় লকডাউন চলছে, বাড়ি থেকে বেরোতে পারছো না, কোনো না কোনো দিন তো বেরোবে। বেরোলে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ভাবো ওই রাস্তা দিয়ে কোনো কারণবশত, সেটা কাল্পনিকভাবে হতে পারে বা কিছুভাবে, ওই রাস্তা দিয়ে শাহরুখ খান হেঁটে যাচ্ছে কোনো একটা কাজে। ধরো মনে করো শুটিং করতে গেছিলো তোমাদের ওখানে, শাহরুখ খান হেঁটে যাচ্ছে। এবার শাহরুখ খানের যে গ্ল্যামার বা তাকে যা দেখতে, তুমি একদিক থেকে হাঁটছো, শাহরুখ খান একদিক থেকে হাঁটছে, রাস্তায় এদিক ওদিক অনেক লোক কাজকর্ম করছে বা এমনি হাঁটাচলা করছে অনেক লোকজন। যদি শাহরুখ খানের দিকে চোখ যায় কী হবে? সবাই দৌড়াবে শাহরুখ খানের দিকে। তোমার সেরকম শাহরুখ খানের মতো গ্ল্যামার নেই, তুমি অত সিনেমা করো না, তুমি একদম ঘরে বসে একদম পড়াশোনা করছো, তুমি খুব স্টুডিয়াস ছেলে, সব কিছু জানা সত্ত্বেও তোমার দিকে কেউ দৌড়ে যাচ্ছে না। তার মানে কি, শাহরুখ খানের এতটাই গ্ল্যামার বা তার এতটাই অ্যাট্রাকটিভ পাওয়ার, তার এতটাই চার্জ ডেনসিটি যে সবাইকে নিজের দিকে টেনে নিতে পারছে, তাকে ডাকতে হচ্ছে না, এমনিই লোকে দৌড়ে যাচ্ছে। আর তোমার চার্জ ডেনসিটি যেহেতু কম, সেহেতু তোমার দিকে আর কেউ দৌড়ে যাচ্ছে না। এবার যেহেতু যাচ্ছে না, তোমার জায়গাটা ফাঁকা, তুমি খুব ইজিলি হেঁটে বেরিয়ে যেতে পারবে তোমার কাজে। যদি তোমার শাহরুখ খানের সঙ্গে দেখা করার ইচ্ছে না থাকে, তুমি হেঁটে তোমার কাজে বেরিয়ে গেলে। এবার বাকি লোক যারা শাহরুখ খানকে ঘিরে ধরেছে, ঘিরে ধরলে কী হবে? শাহরুখ খান যতটা ফ্রিলি আগে হেঁটে যাচ্ছিল, সেরকমভাবে কি আর হেঁটে যেতে পারবে? নিশ্চয়ই পারবে না। সো সেখানে কি হলো? গতিশীলতা কমে গেল। এইখানেও বিষয়টা হচ্ছে ঠিক তাই। চার্জ ডেনসিটি বেশি বলে জলের অণু দ্বারা এটা আটকে যাচ্ছে বা জলের অণু একে প্রচণ্ডভাবে ঘিরে ধরছে, তাই গতিশীলতা কমিয়ে দিচ্ছে। এদের ক্ষেত্রে যত চার্জ ডেনসিটি কমছে, বেশি জলের অণু ঘিরে ধরতে পারছে না, তাই আয়নটা গতিশীলতা বজায় রাখছে। ঠিক আছে, তো সচলতা বাড়ছে। এইটা আমি শোধক আয়নের মাত্রা দেখিয়েছি। যদি সচলতা, আয়নীয় সচলতা বা আয়নিক মোবিলিটি যদি বলা হয়, তাহলে কি হবে? সিজিয়াম প্লাস, তারপরে পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, দেন লিথিয়াম। ঠিক আছে, অর্ডারটা জাস্ট উল্টে যাবে। শোধক আয়নের যে অর্ডারটা, সেই অর্ডারের ঠিক উল্টো অর্ডার হবে আয়নীয় সচলতার অর্ডার। ঠিক আছে, এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট বিষয়ে যাওয়া যাক। আই থিঙ্ক তোমাদের আমি ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাপারটাও বলে দিয়েছি। নেক্সট আমরা পড়ব গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত মেটালিক বন্ডিং দুর্বল হয়,
মেটালিক বন্ডিং দুর্বল হয়, তাই তো? মেটালিক বন্ডিং দুর্বল হয়। মেটালিক বন্ডিং যদি দুর্বল হয় তাহলে সংশক্তি বল কম হয়। সংযোজন মাত্রা কম হয়। তো এই তিনটে কারণ হলে গলনাঙ্ক কি হবে? গলনাঙ্ক মানে বিভিন্ন পরমাণু পরস্পরের সঙ্গে যে বন্ধন করে কেলাস আকারে বসেছিল, যেটা তোমাদের আমি ওই ধাতব কেলাস যে গঠনটা দেখিয়েছি, সেখানে প্রত্যেকটা একদম সুন্দরভাবে সাজিয়ে বসানো আছে। তো প্রত্যেকের সাথে একটা ইন্টারঅ্যাকশন রয়েছে বা আকর্ষণী বল রয়েছে, মানে ধাতব ক্যাটায়ন এবং ইলেকট্রনের মধ্যবর্তী একটা ইন্টারঅ্যাকশন রয়েছে। তো যদি ইন্টারঅ্যাকশনটা কম হয় তাহলে প্রত্যেকটা যে ধাতব আয়ন তাদেরকে খুব সহজেই আমরা সেপারেট করে দিতে পারবো, কারণ দুর্বল বন্ধন, তো সংশক্তি বল কম, মেটালিক বন্ডিং দুর্বল হচ্ছে, তো তাদেরকে খুব সহজে পৃথক করে দেওয়া যায়। যে অ্যাসোসিয়েশনটা রয়েছে, ধাতুর পরমাণু যে অ্যাসোসিয়েশন করে বসেছিল একটা ধাতব কেলাসে, সেই অ্যাসোসিয়েশনটা সহজে ভেঙে দিয়ে প্রত্যেকটা পরমাণুকে আলাদা করে দেওয়া যাবে। সেই পরমাণুকে আলাদা করে দিলেই সেই যে টেম্পারেচারে সেটা পসিবল হয়, সেই টেম্পারেচারটাকে আমরা গলনাঙ্ক বলি বা মেল্টিং পয়েন্ট বলি। ধরো এরকমভাবে তো মেটালগুলো রয়েছে, এবার এদের মধ্যেকার যে ইন্টারঅ্যাকশানগুলো সেগুলো সব ভেঙে দিয়ে মেটালগুলোকে এরকম পৃথক করে দেওয়া হলো। তো এটা কিসের মাধ্যমে হবে? তাপ প্রয়োগের মাধ্যমে। তো যে তাপ প্রয়োগ করা হচ্ছে তার দরুন যে উষ্ণতা, সেই উষ্ণতাটাই হচ্ছে গলনাঙ্ক। তো গলনাঙ্কটা কি দেখছি, যেহেতু অ্যাসোসিয়েশন এদিক থেকে এদিকে কমছে, তাই গলনাঙ্কটাও কমে যাবে, লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত। গলনাঙ্ক কমছে। বাঁ দিক থেকে ডান দিকে গলনাঙ্ক কমছে। বাঁ দিক থেকে ডান দিকে মানে আমি এরকম লিখেছি বলে, অ্যাকচুয়ালি সেটা তো নয়, গ্রুপ বরাবর ওপর থেকে নিচে গলনাঙ্ক কমছে। স্ফুটনাঙ্কটাও ঠিক তাই, স্ফুটনাঙ্কটাও ওই রকম। দেখো যেখানে পরমাণুগুলো পরস্পর থেকে খুব সহজে পৃথক হয়ে যাবে, তারা তো সহজেই বাষ্পীয় অবস্থায় চলে যাবে। এবারে পরস্পরের মধ্যে বন্ধন, মানে লিথিয়ামের যে পরমাণুগুলো আছে তাদের পরস্পরের বন্ধন ভাঙতে প্রচুর শক্তি লাগছে, তারপর তাদের বাষ্পীয় অবস্থায় নিয়ে যেতে হচ্ছে। ততক্ষণে এর পরমাণুগুলো বাষ্পীয় অবস্থায় চলে গেছে। তাহলে কি হচ্ছে, স্ফুটনাঙ্কটাও এই অর্ডারই ফলো করবে। আমি কি বলছি, সিজিয়ামের যে অ্যাসোসিয়েশনটা রয়েছে, সেই অ্যাসোসিয়েশনটা কম উষ্ণতাতেই ভেঙে যাচ্ছে। ভেঙে গেলে পরমাণুগুলো যখন আলাদা হয়ে যাবে তারা সহজেই বাষ্পীয় অবস্থায় চলে যাবে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে যে সংযোজনটা রয়েছে বা সোডিয়ামের ক্ষেত্রে যে সংযোজনটা রয়েছে, তাদেরকে পৃথক করতে প্রচুর শক্তি লাগছে, তারপরে সেই পরমাণুগুলোকে বাষ্পীয় অবস্থায় নিয়ে যেতে হচ্ছে। তার মান দেখা গেছে রুবিডিয়াম বা সিজিয়াম এদের থেকে অনেক বেশি হচ্ছে। সো গলনাঙ্কর সাথে সাথে আমরা বলতে পারি স্ফুটনাঙ্কটাও কমবে লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত। ওকে, নেক্সট পয়েন্ট। আচ্ছা, একটা পয়েন্ট আমি তোমাদের বলবো, মানে কি বলে, একটা পরিবাহিতা। এটা বলার অপেক্ষা রাখে না, পরিবাহিতা থাকবে, কারণ মুক্ত ইলেকট্রন আছে। মুক্ত ইলেকট্রন থাকার কারণে পরিবাহিতা কার বেশি? সিজিয়ামের বেশি। কারণ সিজিয়ামের মুক্ত ইলেকট্রনগুলো সহজেই বিচরণ করতে পারে, কারণ সেই ইলেকট্রনের ওপর আকর্ষণীয় প্রভাবটা কম আছে। বারবারই আমি বলছি কথাটা, সো এখানেও বললাম। তো এই হচ্ছে পরিবাহিতা।
লিথিয়াম থেকে শুরু করে সিজিয়ামে কি হবে তাহলে? বৃদ্ধি পাবে। পরিবাহিতা লিথিয়াম থেকে সিজিয়ামে বৃদ্ধি পাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে পরাচুম্বকত্ব। এটা একটু জেনে রাখো তোমরা, পরাচুম্বকত্বটা। পরাচুম্বকত্বের বিষয় হচ্ছে যে অযুগ্ম ইলেকট্রন থাকলেই তাদের একটা চৌম্বক ধর্ম থাকে, তবে সেটা কম মানের। মানে আমি একদম সেই লোহায় যদি আমি কোনো চুম্বক ফেলে দিই তাহলে সেটা আটকে যাবে একদম তীব্রভাবে, ওরকম না, কিন্তু খুব কম মানের একটা চৌম্বকত্ব থাকে। তো তার জন্য কি বৈশিষ্ট্য থাকতে হবে? অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। অযুগ্ম ইলেকট্রন আছে বলে পরাচৌম্বকত্ব ধর্ম রয়েছে বা প্যারাম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিক চরিত্র। অযুগ্ম ইলেকট্রন আছে বলে কনফিগারেশন দেখলেই বুঝতে পারবে প্রত্যেকের মানে 2s1, 3s1, 4s1 এরকম একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে, তাই জন্য এরা সবাই চৌম্বক ধর্ম বিশিষ্ট, এদেরকে পরাচুম্বক বলা হয়। ওকে, লাস্ট পয়েন্ট হচ্ছে শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট। এটা লাস্ট পয়েন্ট। ফ্লেম টেস্টটা ওপরে লিখলেই বেটার হতো, যাই হোক আমি নিচে লিখে দিয়েছি, ওপরে পয়েন্টগুলো লিখছি। দেখো, লিথিয়াম মনে করো, লিথিয়ামের কনফিগারেশন হচ্ছে হিলিয়াম 2s1, সোডিয়াম নিয়ন 3s1। আচ্ছা, তোমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ছো, আমার এই কথাটার সাথে তোমরা নিশ্চয়ই দ্বিমত হবে না যখন n = 2, n মানে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। n = যখন 2 হচ্ছে তখন তাতে কি কি শক্তি স্তর আছে? তাতে শক্তি স্তর আছে s আর p, মানে 2s থাকছে, 2p থাকছে। এটা নিশ্চয়ই দ্বিমত হবে না। যখন n = 3, সর্বশেষ শক্তি স্তরের কথা বলছি, n = 3, তাতে 3s থাকছে, 3p থাকছে এবং 3d থাকছে তো। এইগুলো কি? এগুলো সব l মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, এগুলো তো তোমরা পড়েছো। তাহলে দেখো, এই যে এখানে 2s1 যেটা লিখেছি, 2s এর পরে নিশ্চয়ই 2p0 এরকম আছে, 3s এর পর 3p0, 3d0 এগুলো আছে নিশ্চয়ই। তো এবার যদি লিথিয়াম বা সোডিয়াম এই সমস্ত ধাতুগুলোকে যদি বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হয়, ঠিক আছে, উপযুক্ত পরিমাণ যদি শক্তি প্রয়োগ করা হয়, তাহলে কি হবে? এই ইলেকট্রনগুলো আয়নিত হচ্ছে, মানে এই সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক। এখন কি হয়, ধরো সিস্টেম থেকে বেরোচ্ছে মানে, বা এরকম আমরা ভাবতে পারি, একটা নির্দিষ্ট পরিমাণ যদি খুব উচ্চমানের শক্তি না দিয়ে যদি খুব কম পরিমাণের শক্তি দেওয়া হয়, সেটা তো আমরা খালি চোখে দেখে বুঝতে পারবো না। পার্টিকুলার একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টে এই মেটালগুলোকে রেখে ওই ইনস্ট্রুমেন্টের মাধ্যমেই আলো পাস করিয়ে ওই ধাতুগুলোর ওপরে আলো ফেলা হচ্ছে, ঠিক আছে। তো কি এমন শক্তি প্রয়োগ করা হচ্ছে যাতে কি না এই ইলেকট্রনটা 2s থেকে তার পরবর্তী যে শক্তি স্তর সেইগুলোতে স্থানান্তরিত হতে পারে। এগুলো তো ফাঁকা আছে, তো এইখানে স্থানান্তরিত হতে পারে। তো এইখানে ইলেকট্রনগুলো স্থানান্তরিত হলো, শক্তি বাইরে থেকে শোষণ করলো। ভালো করে বোঝো, এই ধাতুগুলোকে একটা কোনো কি করা হচ্ছে, একটা ইনস্ট্রুমেন্টে রাখা হলো, তার উপরে আলো ফেলা হলো, আলো ফেলে এই ইলেকট্রনগুলোকে উত্তেজিত করা হচ্ছে। এবার এখানে 2s এর পরে 2p আছে, তার পরবর্তী আর শক্তি স্তর নেই। এখানে 3s এর পর 3p আছে, 3d আছে, এদের মধ্যে যে কোনো একটা শক্তি স্তরে যেতে পারে। গেল।
এবারে সেই উত্তেজিত শক্তি স্তরেই তো সবসময় থাকবে না, তারা আবার কি করবে, শক্তি ত্যাগ করে এই নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে, নিম্ন শক্তি স্তরে আবার ফিরে এলো। ঠিক আছে, যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসছে তখন যেই পরিমাণ শক্তি শোষণ করে উত্তেজিত শক্তি স্তরে গেছিল সেই পরিমাণ শক্তি কি করবে, অপসারিত করবে বা বাইরে ছেড়ে দেবে। ওই বাইরে ছেড়ে দেওয়ার শক্তির তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাদের দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের কোনো একটা বর্ণালীর সাথে ম্যাচ করে যায়, তখনই আমরা কি দেখি, কিছু বর্ণ দেখি, শিখাটার বর্ণ দেখি। ধরো এরকম একটা বার্নার জ্বলছে, এটা হচ্ছে বুনসেন বার্নার মনে করো। বুনসেন বার্নার নাম শুনেছো তুমি। তো কি করা হচ্ছে, এরকম একটা ইনস্ট্রুমেন্টে করে সোডিয়াম ধাতু নিয়ে সেটাকে বুনসেন বার্নারে আমি উত্তপ্ত করছি, বুনসেন বার্নারে দিয়ে উত্তপ্ত করছি। উত্তপ্ত করার সাথে সাথে এই যে শিখাটা জ্বলছে, এই শিখাটার একটা বর্ণ দেখা যাচ্ছে, এই শিখাটার একটা বর্ণ দেখা যাচ্ছে। বর্ণের কারণটা কি, এই যে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনগুলো একটা শক্তি স্তরে জাম্প করলো, সেখান থেকে আবার আগের শক্তি স্তরে ফিরে এলো। এবারে আগের শক্তি স্তরে ফিরে আসার সময় যে তরঙ্গটা বিকিরণ করছে, সেই তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান বর্ণালীর কারোর সাথে ম্যাচ করে যায়, তখন আমরা তার পরিপূরক রঙটা দেখব। ঠিক আছে, সো এই কারণে আমরা শিখার কালারটা দেখি। এইরকমভাবে তোমরা দেখাতে পারো। ধরো এখানে ইলেকট্রনটা রয়েছে, ইলেকট্রনটা এই শক্তি স্তরে গেল কি করে, বাইরে থেকে শক্তি শোষণ করে। আবার এখান থেকে এখানে ফিরে যখন আসছে তখন ওই পরিমাণ শক্তি তো বাইরে ছাড়ছে। এবার এই শক্তির তরঙ্গ দৈর্ঘ্যটা যখন ওই বলছি ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে যায়, তখন আমরা এই শিখাটার কালার দেখব। এখন লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত প্রত্যেকটা ধাতুরই যেহেতু অযুগ্ম ইলেকট্রন আছে এবং প্রত্যেকেই শিখা পরীক্ষায় সাড়া দেয়, তো তাদের বর্ণালীর কিছু কিছু নির্দিষ্ট কালার আছে। কারণ কি, তাদের দেখো শক্তি স্তরের যে ট্রানজিশনগুলো হচ্ছে বা শক্তি স্তরের যে স্থানান্তরকরণগুলো হচ্ছে, সেগুলো আলাদা আলাদা, তাই আলাদা আলাদা ওয়েভলেংথ হবে, তরঙ্গ দৈর্ঘ্য হবে, তাই আলাদা বর্ণ দেখা যাবে। তো সেই কী কী কালার, তোমরা শুধু কালারগুলো জেনে রাখো, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এমসিকিউর জন্য তোমাদের এগুলো কাজে লাগতে পারে। আমি কালারগুলো তোমাদের এখানে বলে দিচ্ছি মানে আমি লিখেই দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করবে। লিথিয়াম, শিখার বর্ণ, এটা হচ্ছে ধাতু। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। লিথিয়ামের কালার হচ্ছে গাঢ় লাল, সোডিয়ামের কালার হচ্ছে সোনালি, গোল্ডেন ইয়েলো বলে, তো সোনালি হলুদ। গাঢ় লালকে বলা হয় ক্রিমসন রেড, এটা হলো সোনালি হলুদ। পটাশিয়ামটা হচ্ছে বেগুনি মানে খুবই হালকা বেগুনি আসে। রুবিডিয়াম হচ্ছে লালচে বেগুনি মানে পার্পেল, লালচে বেগুনি মানে হচ্ছে পার্পেল। আর সিজিয়ামের হচ্ছে পুরো ব্লু, নীল। ক্রিমসন রেড, গোল্ডেন ইয়েলো, বেগুনি মানে ভায়োলেট, লালচে বেগুনি মানে হচ্ছে পার্পেল, আর নীল মানে তো জানোই ব্লু। সো এই হচ্ছে শিখার বর্ণ। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা হচ্ছে তোমার শিখার বর্ণ দেখাচ্ছে, মানে এদেরকে নিয়ে যদি আমি বার্নারে উত্তপ্ত করি, তাহলে সেই ফ্লেমটা বা সেই শিখাটার আমরা কালার দেখতে পাচ্ছি। তাহলে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড বা সিজিয়াম ক্লোরাইড, এই সমস্ত যে লবণ আছে, এই সমস্ত লবণগুলোকে আমরা সাদা কেন দেখি?
যদি এই ধাতুগুলোর শিখার এরকম কালার হয়, তাহলে এই লবণগুলোকে আমরা সাদা কেন দেখি? সেইটা তোমরা আমাকে বলবে। কোয়েশ্চেন, এরা সাদা কেন? এদের প্রত্যেকের বর্ণ সাদা কেন? কোয়েশ্চেন। ওকে, তাহলে আজকের আমি ভিডিওর সেশনটা এখানেই রাখছি, মানে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর লাইক করে দিও যদি ভালো লাগে, ভিডিওটা শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। গুড বাই।